কুসুমপুর নামক একটি গ্রামে রামু নামে একজন কৃষক তার স্ত্রী এবং ছোট্ট একটি মেয়ে সোনাকে নিয়ে একটি কুঁড়ে ঘরে থাকতো। রামুর নিজস্ব কোনো জায়গা জমি ছিল না। সে অন্যের জমিতে দিনমজুর হিসাবে কাজ করত, আর অন্যের জমিতে দিনমজুরি খেটে যা অর্থ উপার্জন হতো তাই নিয়ে তার কোনো রকমের টানাপোড়েনে সংসার চলে যেত। কিন্তু কিছুদিন হলো রামু ভীষণ সমস্যার সম্মুখীন হলো, কারণ তার আর কেউ ঠিকমতো কাজকর্ম দিচ্ছিল না। এর ফলে রামুর ঠিকমতো হাঁড়িও চড়ছিল না। এই জন্য রামু কিছুদিন খুব চিন্তায় ছিল। ওগো, কাজকর্ম কিছু পেলে? হাতে যে একদম পয়সা কড়ি নেই, আর হাট বাজারও ঘরে একদম নেই। যত সামান্য কিছু চাল ছিল আমি শুধু সাদা ভাত করে রেখেছি। তুমি কিছু বাজার হাট করে আনলে তবেই আমি তরকারি বানাতে পারবো। কিছুদিন ধরে আমি গ্রামে কোনো কাজ পাচ্ছি না। যার কাছে যাই সেই বলে তাদের আজ কোনো লেবার লাগবে না, তাদের কোনো শ্রমিকের প্রয়োজন নেই আজ। যখন তাদের শ্রমিকের প্রয়োজন হবে তখন তারা আমাকে ডেকে নেবে। এই জন্যেই তো আমার ভীষণ চিন্তা হচ্ছে, যদি আমি কোনো কাজ না পাই তাহলে সংসারটা চলবে কি করে, আর আমরা খাবোই বা কি? আরে তুমি এত চিন্তা করো না তো, এতে তোমার শরীর খারাপ হবে। ভগবান নিশ্চয়ই কোনো উপায় বের করে দেবেন। বাবা, এইবারে গ্রামে যে মেলাটা বসবে সেই মেলা থেকে তুমি আমাকে পুতুল কিনে দেবে তো? গতবারে আমি ছোট ছিলাম বলে তুমি পুতুল কিনে দাওনি, বলেছিলে বড় হলে কিনে দেবে। আর এখন তো আমি অনেক বড় হয়ে গেছি, আমাকে একটা পুতুল কিনে দেবে তো বাবা? ঠিক আছে আমার সোনা মা, এইবারের মেলাতে আমি নিশ্চয়ই তোমাকে একটা পুতুল কিনে দেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যখন মেলা আসবে তখন দেখা যাবে। এখন চলো সবাই, খেয়ে নেবে চলো। আমি ভাত বাড়ছি, তুমি হাত মুখ ধুয়ে চলে এসো। গিন্নি, ও গিন্নি, তুমিও আমাদের সাথে খেয়ে নাও না। না গো, আমার কিছু কাজ বাকি রয়েছে, তোমরা খেয়ে নাও, আমি কাজটা সেরেই খেয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো। রামু এবং তার মেয়ে খেয়ে নেয়। কিছুক্ষণ পরে তাদের ঘরের সামনে এসে একজন সাধু বাবা দাঁড়ায়। বাড়িতে কি কেউ আছেন? আমাকে দয়া করে কিছু খেতে দেন, আমি খুবই ক্ষুধার্ত। ভগবান তোমাদের মঙ্গল করবেন। বাইরে সাধু বাবার গলার আওয়াজ শুনে রামু এবং তার স্ত্রী বাড়ির বাইরে বেরিয়ে আসে। মা, আমার খুব খিদে পেয়েছে, দয়া করে তোমরা আমাকে কিছু খেতে দিতে পারো? আমি খুবই ক্ষুধার্ত আর ক্লান্ত। বাবা, আমরা খুবই গরিব আর অসহায়, আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই বাবা। আর যা দুটো সাদা ভাত ছিল আমরা এই মাত্র খেয়ে ফেললাম বাবা। একটুখানি দাঁড়াও বাবা, আমাদের কাছে এখনো কিছু ভাত রয়েছে, আমি এখনই সেগুলো নিয়ে আসছি। আরে গিন্নি, তোমার ভাগের ভাত তুমি যদি দিয়ে দাও তাহলে তুমি খাবে কি? আর হাঁড়িতে তো খুব অল্পই ভাত রয়েছে, সেটুকু যদি তুমি দিয়ে দাও তাহলে তোমাকে তো অনাহারে থাকতে হবে। স্বামী, আমি অনাহারে থাকবো, কিন্তু আমার দূরে থেকে অতিথি অভুক্ত ফিরে যাবে সেটা আমি কখনোই মানতে পারবো না। তার থেকে বরং আমি আজ অভুক্ত থেকে অনাহারেই দিন কাটাবো, তাও ভালো। এর জন্য তুমি কোনো চিন্তা করো না। এরপরে রামুর স্ত্রী সাধু বাবাকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে যত সামান্য খাবার থাকলেও তা অতি ভক্তির সাথে আর যত্ন করে খেতে দেয়। যত্ন করে খেতে দেওয়ায় রামুর স্ত্রী যত্ন করে খেতে দেওয়ায় সাধু বাবা খুবই সন্তুষ্ট হয়। যাওয়ার সময় তিনি বলেন, তোমাদের সেবায় আমি খুবই সন্তুষ্ট হয়েছি, তোমরা খুব ভালো,
কিন্তু মা, আমি যে তোমাদেরকে কিছু দেব, আমার কাছে তো তেমন কিছুই নেই। আমার কাছে শুধু এই একটা চুড়ি রয়েছে, এইটাই আমি তোমাদেরকে দিতে পারি। এটা যেমন তেমন চুড়ি নয়, এটা জাদু চুড়ি। এটাকে তোমাদের কাছে রেখে দাও, অনেক কাজে আসবে। তোমরা ভালো থেকো, সুখে থেকো, ভগবান তোমাদের মঙ্গল করুক। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন। গিন্নি, তুমি সব ভাত তো সাধু বাবাকেই দিয়ে দিলে, এখন তুমি কি খাবে? হ্যাঁ, সে ঠিক। যদি ঘরে দুটো মুড়ি থাকতো তাহলে বেশ ভালো হতো। রামুর স্ত্রীর এই বলা মাত্র চুড়ি থেকে একটা আলো বেরোতে থাকে, আর সঙ্গে সঙ্গে তাদের সামনে একটি মুড়ির থালা চলে আসে। আর তা দেখে তারা ভীষণ অবাক হয়ে যায়। গিন্নি, এই দেখো, তুমি যখন মুড়ির কথা বললে, সঙ্গে সঙ্গে আমাদের সামনে এক থালা মুড়ি চলে এলো। তার মানে সত্যি সত্যি এই চুড়িটি জাদু চুড়ি। ওগো, তার মানে আমাদের প্রয়োজনীয় যা সমস্ত জিনিসপত্র আমরা সব কিছু এই চুড়ি থেকেই চাইতে পারি। হ্যাঁ গিন্নি। বাহ, এ তো খুব ভালো হলো। আচ্ছা, আমরা কি তাহলে এই চুড়ির কাছ থেকে একটা ইলিশ মাছ চাইতে পারি? আমার কি বেশ কিছুদিন হলো ইলিশ মাছ খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, কিন্তু হাতে পয়সা করে নেই বলে আমি বলতে পারিনি। দেখি তো জাদু চুড়িটি থেকে একটা ইলিশ মাছ চেয়ে। এই জাদু চুড়ি, আমাকে একটা ইলিশ মাছ দাও। ইলিশ মাছ চাওয়ার পর জাদুচুড়ি থেকে একটা আলো বেরোতে থাকে, আর সাথে সাথে একটি ইলিশ মাছও চলে আসে। জাদুচুড়ির এই সমস্ত কর্ম দেখে রামু এবং তার স্ত্রী ভীষণ খুশি হয়ে যায়। জানো, অনেক দিন আগে আমি ইলিশ মাছ খেয়েছি। আজ সবাই একসাথে বসে আনন্দ করে ইলিশ মাছ খাবো। এরপরে তারা মাছটিকে রান্না করে একসাথে আনন্দের সাথে খেলো। বাবা, আজ তো গ্রামে মেলা বসেছে, আমাকে তাহলে একটা পুতুল কিনে দেবে তো বাবা? হ্যাঁ মা, বিকেলে মেলাতে গিয়ে আমি নিশ্চয়ই তোমাকে একটা পুতুল কিনে দেব। গিন্নি, তুমি মেয়েকে রেডি করে দাও, আর তুমিও রেডি হয়ে নাও, আমরা একসাথে আজ মেলায় যাব। গিন্নি, এইবারে তুমি জাদুচুড়ির কাছে থেকে কিছু টাকা পয়সা চেয়ে নাও। হ্যাঁ স্বামী, আমি এখনই চাইছি। জাদু চুড়ি, আমাকে কিছু টাকা পয়সা দাও, আমরা যে মেলায় যাব। সাথে সাথে জাদুচুড়ি তাদেরকে কিছু টাকা দিল। এরপরে তারা একসাথে প্রস্তুত হয়ে মেলায় গেল। মেলায় গিয়ে তারা পুতুল, শাড়ি, খাবার দাবার আরও অনেক কিছু কিনলো। তাদের এই দৃশ্য অমল আর বিমল দূরে দাঁড়িয়ে দেখছিল। অমল আর বিমল হলো পান্নাবাবুর চেলা। পান্নাবাবু হলেন এই গ্রামের মোড়ল এবং জমিদার। আরে বিমল, এ তো রামু। কদিন আগে মালিকের কাছে গিয়েছিল কাজের জন্য, কিন্তু মালিক তো একে কাজে নেয়নি। তাহলে এ এত পয়সা পেল কোথা থেকে? মেলা থেকে এত কিচ্ছু কিনছে যে। চল রামুর কাছে গিয়ে জিজ্ঞাসা করি ও এত টাকা পয়সা পেল কোথা থেকে। আরে রামু ভাই যে, তোমার তো কাজ ছিল না, তুমি এত টাকা পয়সা তাহলে পেলে কোথায়? অন্য কোনো নতুন কাজ জোগাড় করেছো নাকি? আগে হ্যাঁ ভাই, আমি একটা নতুন কাজ পেয়েছি, আর সেখান থেকেই আমি এই পয়সা পেয়েছি। এরপরে তারা মেলা থেকে বাড়ি ফিরে আসে। মা, আমি ভীষণ খুশি, আর এই পুতুলটা নিয়ে আমি বন্ধুদের সাথে খেলা করব। হ্যাঁ মা, এখন থেকে তোর যা প্রয়োজন হবে তুই তোর বাবাকে বলবি, আমাদের আর কোনো অভাব থাকবে না।
এরপরে থেকে রামু তার স্ত্রী আর মেয়েকে নিয়ে দিব্যি আনন্দে দিন কাটাতে থাকে। ধীরে ধীরে রামু একটা সুন্দর বাড়িও তৈরি করে ফেলে এবং গ্রামে সে একটি দোকানও করে। রামুর কথা গ্রামের লোকেদের মুখে মুখে ছড়াতে থাকে। আরে কালু, জানিস রামু ওই 2 দিন আগে ঠিক মতো খেতে পারতো না, আজ সে কত ধনী হয়ে গেছে, আবার একটা দোকানও নাকি খুলে বসেছে। হ্যাঁ ভাই, আমি নিজের চোখেই দেখেছি, সে একটা সুন্দর দোকান খুলে বসেছে। চলো না ভাই, আমরাও রামুর কাছে যাই, সে যদি আমাদের কিছু সাহায্য করে তাহলে আমরাও নিজেরা ব্যবসা করতে পারবো। রামু গরিব ছিল, সে নিশ্চয়ই আমাদের গরিবের কথা বুঝবে, আমাদের দুঃখে আমাদের পাশে দাঁড়াবে। ঠিক সেই সময় রামু সেই পথ দিয়ে আসছিল। রামু ভাই, কোথায় চললে? আরে আর কোথাও না, অনেকদিন হলো তোমাদের সাথে দেখা হয়নি, তাই তোমাদের সাথেই দেখা করতে এলাম, একটু গল্পগাল করতে এলাম তোমাদের সাথে। রামু ভাই, তোমার তো যাই হোক একটা ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু আমরাও তো ঠিক মতো কাজকর্ম পাচ্ছি না। দয়া করে তুমি যদি আমাদেরকে একটু সাহায্য করো তাহলে আমরাও দোকান ব্যবসা করে আমাদের নিজের জীবন কাটাতে পারি। হ্যাঁ ভাই, আমি সেই কথাই বলতেই তো তোমাদের কাছে এসেছি। আমি তোমাদের পাশে দাঁড়াচ্ছি, তোমরাও নিজেদের মতো ব্যবসা দোকানপাট করো, তাহলে তোমাদের জীবনটাও সুখে আনন্দে ভরে উঠবে। এরপরে রামু তার প্রতিবেশী লোকেদের পাশে দাঁড়িয়ে তাদের দোকান ব্যবসা রুজি রোজগারের ব্যবস্থাও করে দিল। গ্রামের এই সমস্ত ঘটনা গ্রামের মোড়ল পান্নাবাবুর কানে পৌঁছলো। আরে, রামু যে আমার কাছে দিনমজুরের কাজ করত, সে নাকি আজ অনেক বড় লোক হয়ে গেছে, অনেক পয়সা করেছে। আগে হ্যাঁ কর্তা, কয়েকদিন আগে মেলায় আমাদের সাথে দেখা হয়েছিল, মেলাতে সে অনেক পয়সা খরচা করেছে, আজ সে নিজেও বড়লোক হয়েছে আর একটা দোকানও করেছে। কিন্তু রামু এত পয়সা পেল কোথায়? তোরা দুজনে গিয়ে ওর উপর নজর রাখ, ও কখন কোথায় যায় কি করে সব কিছুই আমাকে জানাস। এরপরে থেকে অমল আর বিমল সকল সময়ে দিনে রাতে রামুর উপরে নজর রাখতে থাকে। সে কখন বাড়ি থেকে বেরোয়, কখন বাড়ি ফেরে, বাড়িতে কি করে, লুকিয়ে লুকিয়ে তার উপরে নজর রাখতে থাকে। একদিন রাত্রে রামুর বউ রামুকে বলে, ওগো, আমার একটা লাল টুকটুকে শাড়ির দরকার, আমার অনেক দিনের স্বাদ, আমি একটা লাল টুকটুকে শাড়ি পরবো, আমি ওই জাদু চুড়িটি থেকে একটা লাল শাড়ি চেয়ে নি। ওগো, একটা লাল শাড়ির জন্য চুড়ির কাছে চেয়ে কি লাভ, আমরা বরঞ্চ বাজার থেকে লাল শাড়িটি কিনে নিতে পারবো। না না, লাল শাড়ির জন্য আর বাজারে যাওয়ার দরকার নেই, এই জাদু চুড়ির থেকেই চেয়ে নিলে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো। জাদু চুড়ি, আমাকে একটা দয়া করে লাল শাড়ি দাও না, আমার অনেক দিনের ইচ্ছা। এরপরে বাইরে দাঁড়িয়ে অমল আর বিমল দেখলো জাদু চুড়ি থেকে একটা আলো বেরোলো আর সাথে সাথে একটি লাল শাড়ি তাদের সামনে উপস্থিত হলো। এই দেখা মাত্র তারা সঙ্গে সঙ্গে পান্নাবাবুর কাছে গিয়ে সেই খবরটা জানালো। ও, এইবারে বুঝলাম রামু কিভাবে এত ধনী হয়েছে। ঠিক আছে, আজ রাত্রেই আমি রামুর কাছ থেকে ওই চুড়িটা নিয়ে চলে আসব। সেদিন রাত্রেই যখন রামু এবং তার স্ত্রী দোকানে ছিল তখন তাদের ঘর ফাঁকাই ছিল। সেই সুযোগে গ্রামের মোড়ল পান্নাবাবু তাদের বাড়িতে ঢুকলো এবং সেই চুড়িটিকে নিয়ে সে বাড়ি চলে গেল। বাড়িতে এসে পান্নাবাবু বলতে লাগলো,
হা 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 হা। এই জাদু চুড়ি এখন আমার হাতে, আমি এখন অনেক অনেক ধনী হয়ে যাব। ও হে জাদু চুড়ি, দেখাও তো দেখি তোমার কামাল। আমাকে অনেক অনেক হিরে জহরত দাও, টাকা পয়সা দাও, আর একটা মস্ত বাড়ি দাও, যা দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায়। লুলি পান্না বাবু যেই না বলা, সঙ্গে সঙ্গে তার তার অট্টালিকা সমান বাড়িটি একটি কুঁড়ে ঘরে পরিণত হলো। এ কি হলো, এ কি, আমার অট্টালিকা সমান বাড়ি কুঁড়ে ঘরে পরিণত হলো? আমি তো বেশ বড় লোক ছিলাম, কিন্তু আমি একেবারেই নিঃস্ব হয়ে গেলাম। হায় 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 হায়, লোভের বশে আমি কি ভুল কাজ করে ফেললাম। আমি কাল সকালেই যাব, গিয়ে রামুকে তার জিনিস ফিরিয়ে দিয়ে আসবো। ও এ রামু ভাই, এই নাও তোমার চুড়ি। আমার খুব বড় ভুল হয়ে গেছে, অনেক অন্যায় হয়ে গেছে ভাই। এই নাও তোমার চুড়ি, তুমি ফিরিয়ে নাও। এর ঠিক কয়েকদিন পরে, মা, আমাকে কিছু খেতে দেবে, আমি খুবই ক্ষুধার্ত, অনেক দিন হলো আমি কিছু খাইনি। বৃদ্ধার গলা শোনা মাত্র রামু এবং তার স্ত্রী বাইরে বেরিয়ে আসে। এসে তারা দেখলো যে একটি বয়স্ক বৃদ্ধা তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। মা, আপনি একটুখানি দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তারা বয়স্ক বৃদ্ধাকে খাওয়ালো এবং তাকে সেই চুড়িটি দিয়ে বলল, মা, আপনি এই চুড়িটা সঙ্গে রাখুন, এটা যেমন তেমন চুড়ি নয়, এটা হলো জাদু চুড়ি। এটা নিশ্চয়ই আপনার কোনো উপকারে লাগবে। এরপরে সেই বৃদ্ধা সেই চুড়িটিকে নিয়ে সেইখান থেকে চলে যায়। আর বৃদ্ধাটি অন্য কেউ ছিল না, সেই সাধু বাবা যে রামুকে চুড়িটি দিয়েছিল। বৃদ্ধা সেই ছদ্মবেশেই রামুর কাছে আবার এসেছিল চুড়িটি ফিরিয়ে নিতে।